জোনাস সাকিব একটু এগুলো মানে নির্বাচন সামনে রেখে এই ধরনের রাজনৈতিক যে জোট বা কাছাকাছি আসা বা ছেড়ে যাওয়া দেন দরবার এগুলি কি আসলে চলমান হয়ে গেল কিনা, মানে চলছে এগুলো কি এগুলোরই অংশ কিনা? দেখুন, প্রথমত আন্দোলন সংগ্রাম করা তো গণতান্ত্রিক অধিকার, ফলে যে কেউই তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথেও থাকতে পারেন, আলোচনাও থাকতে পারেন। তবে আমরা যেটা বলেছি যে আলোচনার মধ্য দিয়ে এখন পর্যন্ত যে ধারায় আমরা চলছি সেখানেই আমাদের ঐক্যবদ্ধ একটা পথ খুঁজে বের করা দরকার, এবং ঐকমত্যে পৌঁছাতে পারলে এই আন্দোলনের প্রয়োজনীয়তার জায়গাটা থাকবে না। কিন্তু তারপরে ধরুন প্রত্যেক দলেরই বিশেষ কিছু দাবি আছে, সেই দাবিগুলো নিয়ে তারা তো তাদের কর্মসূচি জনগণের মধ্যে তাদের প্রচার এটা করতেই পারে। যে খবরটি এসছে তাতে আমরা যেমন গতকালও আজকেও বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, তাতে যতটা আমি পড়েছি যে এনসিপি এবং এবি পার্টি বিবৃতি দিয়ে তারা বলেছে তারা এই যুগপৎ আন্দোলনের সাথে যুক্ত নন। গণ অধিকার পরিষদের সম্ভবত এটার সাথে যুক্ত নন, কেননা তারা আজকে তাদের সাধারণ সম্পাদক রাশেদ খানও সেটা আমরা জিজ্ঞেস করেছিলাম। কিন্তু এটা খুব জরুরি প্রশ্ন না, প্রশ্ন এই কারণেই যে কেউ আন্দোলনে যেতে পারেন, আন্দোলনে নাও যেতে পারেন, কিন্তু বাইরের আন্দোলন যেটাই ঘটুক না কেন, আমরা যে ঐকমত্য কমিশনের মধ্যে দিয়ে যে ঐক্য মতে পৌঁছানোর জায়গা সেটা আসলে অব্যাহত আছে। এবং আজকের বৈঠকে প্রত্যেক দলই এমনকি বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি তারা নিজেরা বলেছেন, এবং অন্যান্য আমাদের গণসংহতি গণতন্ত্র মঞ্চ কিংবা এখানে অন্যান্য ইসলামী দল কিংবা ইভেন সিপিবি, বাসদ সহ বামপন্থী দলগুলো প্রত্যেকেই কিন্তু সেই জায়গাতে তাদের বক্তব্য দিয়েছেন যে ঐকমত্য কমিশনে আমরা যে প্রক্রিয়ায় আছি এখানেই ন্যূনতম ঐকমত্যের জায়গা আমাদের পৌঁছানোর চেষ্টা করা দরকার। সে কারণেই এটার সময় বাড়ানোর কথা বলা হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে দেখুন, এনসিপির মধ্যে উপদেষ্টা জনাব মাহফুজ আলম তিনি একটা স্টেটাস দিয়েছেন, যেটার মোদ্দা কথা হচ্ছে যে এনসিপির জামাতের প্রক্সি দল হওয়া উচিত না আর কি বার্তা। তো সেইটা তিনি তার কথা বলেছেন। এনসিপিতে এটা কিভাবে নেওয়া হচ্ছে সেটা তারা ভালো করে জানবেন। সাধারণভাবে যেটা বোঝা যায় যে একটা মানে কোন একটা দল যখন নিজেকে দাঁড় করাতে হয় তাহলে তার যে নিজস্ব রাজনীতি আদর্শ কিংবা কর্মসূচি লক্ষ্য সেটা জনগণের মধ্যে তাদের আলাদা দল হওয়ার যে প্রাসঙ্গিকতা কিংবা যুক্তি সেটা আগে তাদের প্রতিষ্ঠা করতে হয়। সেটা করার আগেই যদি কোন দলের মানে পরিচয় কিংবা পারসেপশন এমন জায়গায় দাঁড়িয়ে যায় যে সে অন্য কোন দলের আসলে এই যে কথাটা তিনি নিজে ব্যবহার করেছেন জনাব মাহফুজ আলম যে প্রক্সি, তাহলে তো সেই দলের জন্য সেটা মোটেই কোনো ইতিবাচক ব্যাপার নয়। সেই দিক থেকে আমরা মনে করি বাংলাদেশে এই ট্যাগিং রাজনীতিটা আছে। যেমন আমাদেরকে ধরুন আমরা যেহেতু বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি তখন বিএনপি জোট বলার একটা চেষ্টা আছে। স্পষ্টতই বিএনপির সাথে যেমন আমরা কতগুলো ঐক্যের বিষয় এসেছিলাম, যেমন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন, তার পতন এবং একটা রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনের জন্য ন্যূনতম একটা কর্মসূচিগত লক্ষ্য। আবার অনেকগুলো এই কর্মসূচির মধ্যে আমাদের অনেকগুলো জায়গায় পার্থক্য আছে, আমাদের আদর্শিক পার্থক্য আছে, আমাদের ইতিহাসের পার্থক্য আছে, এবং আমরা যার যার অবস্থান থেকে লড়ছি, জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আমরা মনে করি, আমি শেষ কথা বলবো এটা বলে যে বাংলাদেশ নতুন করে একটা 1972 সালের অবস্থায় আছে। 1972 সাল যেমন আমাদের দেশ গঠনের একটা রাষ্ট্র গঠনের পর্ব ছিল, এটা হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের পর্ব, এবং আত্মত্যাগের মধ্য দিয়ে এই রক্তের মধ্য দিয়ে আমরা যে পুনর্গঠন পর্বে আছি। এইখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যাতে জাতীয় স্বার্থকে ছাপিয়ে না যায়। এই মুহূর্তে জাতীয় স্বার্থ হচ্ছে দেশের রাষ্ট্রের পুনর্গঠন করা, বিচার সংস্কার নির্বাচনের মধ্য দিয়েই যে পুনর্গঠন একটা নতুন উত্তরণের মানে জায়গায় পৌঁছাবে, সেইটা হচ্ছে প্রধান জাতীয় স্বার্থ। এই স্বার্থের অধীনে থেকে যদি আমরা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাকে দেখি তাহলে আমরা এই সময়ের ঐতিহাসিক কর্তব্যটা পালন করবো। 72 সালে যে জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল সেটা তখন সম্ভব হয়নি বলে দেশ অনেক সংকটের মধ্যে গিয়েছে। আমরা এই মুহূর্তে ওই ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের কর্তব্যকে প্রত্যেক দলকে স্মরণ করিয়ে দিতে চাই। শহীদের রক্তের ঋণ আমাদেরকে বহন করতে হবে, এবং সেই জায়গা থেকেই আমাদের প্রত্যেকের খেয়াল রাখা দরকার যে এই মুহূর্তে অন্তত পক্ষে জুলাই সনদের পূর্ণতা, সেটার আইনি বাধ্যবাধকতা, নির্বাচন এবং নির্বাচনের মধ্যে দিয়ে এই সংবিধানের সংস্কার এবং সেটার বাস্তবায়ন, এই
পর্ব পর্যন্ত হচ্ছে একটা পুনর্গঠনের পর্ব। এই পর্বে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করাটা আমাদের ঐতিহাসিক কর্তব্য। সেই কর্তব্যের ডাকে আমরা সাড়া দিচ্ছি, ফলে আমরা প্রতিযোগিতাকে বড় করে তুলছি না। জি, আমরা জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি, তাকে একটু যুক্ত করে নেবার চেষ্টা করছি। উনি এখনও সংযুক্ত হতে পারেননি আমাদের সঙ্গে। আমাদের যে কোনো সময় হয়তো তাকেও আমরা পেয়ে যাবো আলোচনায়। লোটন ইকরাম, মানে এই যে ৮ দলের একটা যুগপৎ আন্দোলনের কথা বলা হচ্ছে, এটা আসলে একদিকে যেমন বিএনপি এবং তার সঙ্গে যুগপৎ আন্দোলনে যে সমস্ত দলগুলো ছিল তারা নির্বাচন কেন্দ্রিক একাট্টা হবার চেষ্টা আছে, একই সঙ্গে জামায়াত ইসলাম এবং অন্যান্য অপরাপর পার্টিগুলো তারা বলছে একটা জায়গায় গণমাধ্যমে খবর এসেছে, বৈঠক সূত্র জানায় জুলাই সনদ ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, এমন মনোভাব তুলে ধরেছে দলগুলো। মানে বিপরীতেও একটা শক্ত অবস্থান নেবার চেষ্টা হচ্ছে, কি বলবেন? ধন্যবাদ। আসলে এটা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নানান ধরনের কৌশল অবলম্বন করে থাকে। তো এনসিপিও সেই কৌশলেরই মানে অংশ হিসেবে জামাতের সঙ্গে এই সিদ্ধান্তে যাননি, এবং আন্দোলনে যাননি, কর্মসূচি দিচ্ছেন না। তবে এখানে শেষ নয়, শেষ কথা বলে রাজনীতি শেষ কথা বলে নেই। আপনার এখনও নির্বাচনের অনেক সময় অনেক বাকি, এর মধ্যে অনেক আপনার মেরুকরণ হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আজকে দেখেন জামাতের সঙ্গে যে দলগুলো মিটিং করলো, এখানে এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ, এরা কিন্তু বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল। এখন দেখা যাচ্ছে তারা জামাতের সঙ্গে আবার নতুন করে আপনার জোটে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে। আবার এমনও আছে যে এরা শেষ পর্যন্ত সেখানে থাকবে কিনা সেটাও বলা যাচ্ছে না। এটা কিছুটা বিএনপিকে চাপে রেখে তাদের আসন নিশ্চিত করার জন্য, একই সঙ্গে আপনার এই যেটা এনসিপির কথা যেটা বলা হচ্ছে, এনসিপি জামাতের সঙ্গে যাননি, কিন্তু এনসিপিও আপনার শেষ পর্যন্ত এমনও আছে যে তারা বিএনপির সঙ্গেও তারা জোট করতে পারেন, বিএনপির সঙ্গে জোট করতে পারেন। এটা দর কষাকষির হবে হয়তোবা। আবার এমনও হচ্ছে বিএনপি যদি তাদের সঙ্গে দর কষাকষি, আসন ভাগাভাগি বা এই ধরনের নানান পদ্মার আড়ালে অনেক কিছু ঘটবে, যেটা আমরা হয়তো কিছু জানবো কিছু জানবো না, সেই জায়গাটায় যাওয়ার জন্য কিন্তু এরা এখন নানান ধরনের আপনার জোট, নির্বাচন কেন্দ্রিক যে জোটগুলো হবে, দাবি আদায়ের যে আপনার এই বক্তব্যগুলো আসবে, এগুলো প্রকাশ্যে একটা বক্তব্য থাকবে, দেখা যাবে পদ্মার আড়ালে তারা অন্য ধরনের তাদের দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে না। এই রাজনৈতিক সুবিধার জন্য তাহলে তারা এই জুলাই সনদকে ব্যবহার করবে, মানে জুলাই সনদের এই প্রসঙ্গটাও সামনে নিয়ে আসবে। হ্যাঁ, জুলাই সনদের ব্যাপারে সবাই একমত, কিন্তু এখানে মানে প্রত্যেকটা দলেরই একটা মানে যে কৌশল, যেটা বিএনপি যেটা আজকে বলছে যে তারা আপনার প্রশাসনিক যে প্রস্তাবগুলো যে মানে আপনার সেগুলো যেটা নির্বাহী আদেশ দিয়ে যেগুলো বাস্তবায়ন করা যেতে পারে, আবার একই সঙ্গে সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য আপনার সুপ্রিম কোর্টে তারা অনুমতি নেওয়ার কথা বলেছে। তো এটা একটা রাজনৈতিক দলের কৌশল, এবং সেটা মানে তারা মানে এটা কৌশলগত অবস্থান নিয়ে সেগুলো তারা পেশ করবে আর কি। তো সবাই তো আর মানে একভাবে আপনার তাদের দলীয় স্ট্যান্ড প্রকাশ করবে না। জি, জুনায়েদ সাকিব, আপনার একটু শেষ মন্তব্য জানবো যে বক্তব্য ওই বৈঠক সূত্র জানায় জুলাই সনদ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, এমন মনোভাব তুলে ধরেছে দলটি। যদি কোনো কারণে ঐক্যমত্যে আসতে না পারে, তাহলে তারা আসলে একটা মানে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ায় তারা একাট্টা থাকবে এবং আন্দোলন করবে, নির্বাচন হতে না দেওয়ার হুমকিও তারা দিচ্ছে। আসলে কি দেখেন? আজকে প্রত্যেকেই বলেছেন, এবং গতকালকে দুটো মানে কি বলে যে গোল টেবিল বৈঠক হয়েছে, সেখানেও প্রত্যেক নেত্রী বলছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন, এবং সেই ব্যাপারে কারো কোনো এখন আর কোনো ধরনের ভিন্ন মত নেই। এবং এটা বিভিন্ন জরিপেও দেখা যাচ্ছে, আগে যেমন নির্বাচন প্রসঙ্গ নিয়ে মানুষের মধ্যে একটা দুর্লভমানতা ছিল যে নির্বাচন হয়ে গেলে বোধহয় বিচার এবং সংস্কার হবে না, কিন্তু এটা আসলে যে পরস্পর মানে কি বলে যে মানে বিরোধী নয়, এবং বিচার সংস্কার এবং নির্বাচন তিনটাই যে আসলে আমাদের প্রয়োজনীয়, এবং বিচার সংস্কার তো ধারাবাহিকভাবে চলতেই হবে, এমনকি নির্বাচন আসলে সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ, সংস্কার সম্পন্ন করতে নির্বাচন লাগবে। এই উপলব্ধি জনগণের মধ্যেও এখন অনেক বেশি ব্যাপকভাবে, সাম্প্রতিক জরিপেও দেখা গেছে এটা ব্যাপকভাবে মানুষ মনে করছেন।
কাজে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের জনগণের উপলব্ধির মধ্যে এসছে যে ইলেকশন একটা খুব জরুরি বিষয়, যেটার মধ্যে দিয়ে জনগণ নিজে তার সার্বভৌম ক্ষমতাটা প্রয়োগ করবেন। তো এইটা একটা বিষয়। ফলে যে আলোচনাগুলো হচ্ছে এটা কতটা তথ্য নির্ভর আমরা নিশ্চিত নই, কারণ আজকের সভায় কেউ এই ধরনের কথা বলেননি, গতকাল কেউ বলেননি। যেটা প্রশ্ন সেটা হচ্ছে সকলেই জুলাইয়ের সনদের যে মানে বাস্তবায়নের নিশ্চয়তা, বাধ্যবাধকতা, এই জায়গাটাকে চাইছেন। এটা না হলে কি হবে সেইটা তো একটা মানে পরবর্তী প্রশ্ন, কিন্তু হওয়ানো না হওয়ার ব্যাপারে, অর্থাৎ জুলাই সনদের বাধ্যবাধকতা কেউ বিরোধিতা করছে এটা এখন আর নাই। এমনকি ধরেন পরিষ্কারভাবে বিএনপিও বলে দিয়েছে যে যদি আইনগত কোনো মানে সংবিধানকে স্থগিত না, অর্থাৎ সংবিধান, বিএনপি মনে করে সংবিধান স্থগিত করে ফেললে দেশে একটা নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। কাজে সংবিধান স্থগিত না করে এই কাঠামোর মধ্যে যে কোনো বাধ্যবাধকতার পথ যদি বের হয়, বিএনপি তার সাথে আছে। কাজে এখানে যে পথগুলো নিয়ে আলোচনা চলছে সেটা তো সকলে একমত হতে পারেন এরকম পথ তো বেরোতে পারে, সেই জায়গাগুলো নিয়ে আমরা কথাবার্তা শুরু করেছি এবং আমরা ইতিমধ্যে কতগুলো প্রস্তাব তৈরি করার চেষ্টা করেছি, সেটা এখনই বলছি না, যেগুলোর মধ্যে ধরুন আমরা আশা করি যে একটা জায়গা হয়তো আমরা পৌঁছাতে পারি। মানে তার মানে তো একটা আশা আছে যে আমরা শেষ পর্যন্ত একটা সমাধান হয়তো দেখতে পারি, অবশ্যই আমরা আশাবাদী যে একটা ঐকমত্যে পৌঁছাতে পারবো। এর বিকল্পটা কিন্তু খুব ভয়াবহ। যদি আমরা ঐকমত্যে না পৌঁছাই সেটা রাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে, সংকট থেকে সংঘাতের রূপ নিতে পারে এবং আমরা একটা বিপজ্জনক খাদে গিয়ে পড়বো। এই জায়গাটা পরিষ্কার করে আমাদের মনে রাখা দরকার। এটাতেও আবার সবাই একমত যে এটা না করতে পারলে এই পরিস্থিতিতে আমরা পৌঁছে যাব, সেটা সবাই জানে এবং এটাতেও একমত। সুতরাং সবার মধ্যে কিন্তু এই উপলব্ধি আছে যে যদি আমরা পৌঁছাতে না পারি তাহলে যে সমস্ত দেশে অভ্যুত্থান হয়েছে, যারা ঐকমত্যে পৌঁছাতে পারেনি, সেই সব দেশে কি কি পরিণতি হয়েছে। ফলে বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে একটা শান্তিপূর্ণ উত্তরণ চাইছেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কর্তব্য হচ্ছে এই শান্তিপূর্ণ উত্তরণে তাদের আন্তরিক ভূমিকা রাখা। দলীয় এজেন্ডা থাকবে কিন্তু সেইটাকে জাতীয় স্বার্থের অধীনে রাখা, সেইটা বারবার বলছি এই কারণে যে আমাদের ওই বিপদ মনে রেখেই আমাদেরকে পথ খুঁজতে হবে। জি, আমরা একটু জয়নুল আবেদিন শিশির তাকে একটু যুক্ত করতে পেরেছি। জয়নুল আবেদিন শিশির, একটু জানাবেন যে আপনাদের এই সিদ্ধান্ত কেন হঠাৎ করে? আপনারা তো 8 দলের সঙ্গে যে যুগপৎ আন্দোলন সেটাতে ছিলেন, হঠাৎ করে সরে গেলেন কেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি একটি নির্দিষ্ট মানে স্বতন্ত্র পলিটিক্যাল পার্টি, তার নিজস্ব কিছু কর্মসূচি, লক্ষ্যমাত্রা এবং বৈশিষ্ট্য রয়েছে। আমরা অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সংহতি প্রকাশ করি, যেগুলো আমাদের সাথে ঐক্যমত পোষণ করে। জাতির বিভিন্ন বড় প্রশ্নে আমরা ঐক্যমত পোষণ করি, কিন্তু আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি তার নিজস্ব কর্মসূচি এবং সিদ্ধান্ত এবং বাস্তবায়ন করার এখতিয়ার ক্ষমতা রয়েছে। আমরা বর্তমানে মনে করছি আমাদের সাথে বাংলাদেশের অপরাপর অনেক দলের সাথেই মানে কিছু বিষয় একমত রয়েছে। একমত থাকার পরেও আমরা মনে করছি এই মুহূর্তে কারোর সাথে জোটবদ্ধ হওয়া বা তাদের সাথে যুগপৎ আন্দোলনে যাওয়া এখনো আমাদের সেই সময়টুকু আসেনি। আমরা যেই দাবিগুলোর সাথে অন্যরা আমাদের সাথে এখন ঐক্যমত পোষণ করেছে বা আমাদেরও দাবির সাথে তাদের দাবি এক, এরকম কোন দল যদি কোনো কর্মসূচি পোষণ করে, রাজপথে হোক, গোলটেবিল হোক, আমরা সবগুলোর সাথে সংগতি জানাই। কিন্তু আপনাদের এই সিদ্ধান্তের সঙ্গে কি সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টা যে রাজি নন বা তার যে মাহফুজ আলমের যে স্ট্যাটাস, সেটার কোনো সংযোগ আছে? আমরা আপনাকে আরো স্পষ্ট করতে চাই, সরকারে থাকা 2 জন যে ছাত্র প্রতিনিধি তারা শুধু এনসিপি প্রতিনিধিত্ব এরকম না, তারা মূলত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি বা বাংলাদেশের জনগণের ছাত্র প্রতিনিধি। তাদের ম্যান্ডেট হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থান। তারা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে পারে বা তারা চাইলে রাজনীতি নাও করতে পারে, এটা তাদের এখতিয়ার। জাতীয় নাগরিক পার্টির তারা এখনো কোনো দলীয় কর্মসূচিতে বা দলীয় কোনো পদে নেই, সুতরাং তাদের দ্বারা মাহফুজ আলম যে বললেন যে আরেকটি মওদুদিবাদী প্রক্সি দলের প্রয়োজন নেই, মানে এই স্ট্যাটাসের সঙ্গে এর কোনো সংযোগ সম্পৃক্ততা আছে কিনা আপনাদের এই সিদ্ধান্তের? আমরা এরকম কোন সংযোগ সম্পৃক্ততা আমরা দেখি নাই। আমাদের দলের রাজনৈতিক কাউন্সিল রয়েছে
জি, অনেক একটি ধন্যবাদ। নির্বাহী কাউন্সিল অনেক রয়েছে। ধন্যবাদ জয়নাল আবেদিন শিশির, একই সঙ্গে জোনায়েদ সাকি, আপনাকেও ধন্যবাদ। যদি জয়নাল আবেদিন শিশিরের সংযোগটা যদি ভালো থাকতো আর একটু সময় হয়তো আমরা তার সঙ্গে কথা বলতে পারতাম। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য জোনায়েদ সাকি এবং জয়নাল আবেদিন শিশির।